ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান পলিটির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং তার কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকের মূল আলোচ্য বিষয় মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং মৌলিক দায়িত্ব। এই তিনটে গুরুত্বপূর্ণ প্রভিশন ভারতীয় সংবিধানে কেন নিয়ে আসা হলো এবং এই তিনটের মধ্যে কি পার্থক্য রয়েছে বা কী মিল রয়েছে। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র মিল বা আলোচনা যেটা করব সেটা কিন্তু কোনোভাবেই অন্যান্য যে ফ্যাক্ট অর্থাৎ মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে বা নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছিল, যে দেশ থেকে নেওয়া হয়েছিল তারা সেই ধারণাটা কোন দেশ থেকে নিয়েছিল, নির্দেশমূলক নীতি কোন কমিটির সুপারিশ অনুযায়ী নিয়ে আসা হয়েছিল, কোন বিশেষ ব্যক্তি নির্দেশমূলক নীতি নিয়ে আসার জন্য বেশি করে জোর দিয়েছিল সেই সময় কমিটিতে, এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব না। মূলত আলোচনার বিষয় হবে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং মৌলিক দায়িত্ব কী, এদের মধ্যে পার্থক্য কী, সুন্দর ছকের মাধ্যমে আলোচনা করব এবং তার সাথে সাথে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং মৌলিক দায়িত্ব বা কর্তব্যের জাস্ট একটা সংজ্ঞা দেখে নেব। আমি পূর্বেই আলোচনা করলাম আমরা শুধুমাত্র আজকে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটি অর্থাৎ মৌলিক দায়িত্ব বা কর্তব্যর সংজ্ঞাটা দেখে নেব এবং এদের মধ্যে মেন যে মিল রয়েছে বা কেন নিয়ে আসা হলো, এদের পার্থক্যটা কী এটা আলোচনা করব। এর সংক্রান্ত অন্যান্য যে প্রশ্ন আসে এই নিয়ে সেগুলো কিন্তু আমরা সেভাবে আলোচনা করব না। জাস্ট আমরা মৌলিক অধিকারের প্রথমেই যে সংজ্ঞাটা আমরা দেখব সেটা হচ্ছে মৌলিক অধিকার। আমরা বুঝতেই পারছি যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস হলো নাগরিকদের জন্য সংবিধান কর্তৃক নিশ্চিত করা কিছু অধিকার যা আদালত দ্বারা বলবৎযোগ্য। অর্থাৎ কিছু অধিকার দেওয়া হবে নাগরিকদের যেটা আদালত দ্বারা, অর্থাৎ সেই অধিকার যদি বঞ্চিত করা হয় নাগরিকগণকে, তারা কিন্তু সেই বিষয়ে আদালত যেতে পারে এবং আদালত এই বিষয়ে নির্দেশ দিতে পারে। যাই হোক, এটা কোনো বিষয় আমরা পরবর্তী সময়ে এই তিনটে বিষয়ে যখন মিল দেখব তখন ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবো। এই যে অধিকারগুলো আমি বললাম সেটা আমরা জানি যে বর্তমানে 6টি অধিকার বা মৌলিক অধিকার রয়েছে এবং এই অধিকারগুলো আমরা জানি যে একদম আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত উল্লেখ করা হয়েছে। প্রথম যেটা 12 এবং 13 আমরা জানি যে 12 নম্বরে যে ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল রাইটস এবং তারপরে 13 নম্বরে যে বিভিন্ন আইনগুলো বলবৎযোগ্য হবে, কোনটা আগেকার আইন বলো, এই সমস্ত লেখা আছে। যাই হোক, অধিকার বলতে প্রথমেই যেটা রয়েছে সমতার অধিকার 14 থেকে 18 নম্বর আর্টিকেলে, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার যেটা 29 থেকে 30 এবং অবশ্যই যেটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সেটা হচ্ছে 32 থেকে 35। মূলত 32টা ইম্পর্টেন্ট। এছাড়া আর একটা আর্টিকেল ছিল সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, যেটা বর্তমানে বাতিল হয়ে গেছে, যেটা 1978 সালে 44তম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সংবিধান সংশোধন, সেটা দ্বারা বাতিল করে দেওয়া হয়েছে। এটা বর্তমানে ফান্ডামেন্টাল রাইটস নেই, এটা লিগাল রাইট হয়ে গেছে এবং এটা বর্তমানে 300A এই আর্টিকেলে উল্লেখ আছে। এছাড়া মৌলিক অধিকার নিয়ে আরও অনেক ফ্যাক্ট আমরা আলোচনা করব না, পূর্বেই বলেছি। আমরা জাস্ট তিনটের যে মিল সেটা আলোচনা করব শেষে গিয়ে। জাস্ট প্রথমে সংজ্ঞাগুলো দেখে নিচ্ছি। এরপর আমরা যেটা দেখব নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি যদি সংজ্ঞাটা আমরা দেখি সেটা যে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, যেটা অর্থাৎ ডিপিএসপি নির্দেশমূলক নীতি হলো ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ যা সরকারের নীতি নির্ধারণ এবং আইন প্রণয়নে একটি নির্দেশিকা হিসেবে কাজ করে। এই নীতিগুলি মৌলিক অধিকারের মতো আইনিভাবে প্রয়োগযোগ্য নয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি এটা একটা নীতি, যে নীতিগুলোর দ্বারা সরকার কাজ করবে। কেন এটা নিয়ে আসা হলো সেটা আমরা পরে আলোচনা করছি। এবং এই নীতির বিরুদ্ধে যদি সরকার যায় সেক্ষেত্রে জনগণ কিন্তু এটা কোর্টের কাছে যেতে পারবে না বা গেলেও এই নিয়ে কিন্তু কোনো নির্দেশ আসবে না। তবে এটি জনগণের কল্যাণ ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকারের লক্ষ্য নির্ধারণ করে। এই বিষয়টা পরবর্তী সময়ে বললে আরও বুঝতে পারবো শেষে গিয়ে। এটা অবশ্যই 36 থেকে 51 এই আর্টিকেলে উল্লেখ করা হয়েছে, পার্ট 4 যেটা রয়েছে। নেক্সট আমরা দেখব মৌলিক কর্তব্য বা দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটি। মৌলিক কর্তব্য যেটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, সেটা জনগণ, ভারতীয় যে নাগরিক রয়েছে তাদের যে দায়িত্ব সরকারের প্রতি, স্টেটের প্রতি, সেই বিষয়ে। অর্থাৎ মৌলিক কর্তব্য হলো প্রতিটি ভারতীয় নাগরিকের কিছু নৈতিক দায়িত্ব যা তাদের দেশ এবং সমাজের উন্নতি ও সমৃদ্ধির জন্য পালন করা উচিত। এই কর্তব্যগুলি পালন করা উচিত। এই কর্তব্যগুলি নাগরিকদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে এবং দেশের একতাকে বজায় রাখতে সাহায্য করে। এটা উল্লেখ করা হয়েছে ধারা 51A, যেটা পার্ট 4A-তে উল্লেখ আছে। যাই হোক, এই বিষয়গুলো তো আমরা আজকে আলোচনা করছি না। আজকে মূলত ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটসের যে মধ্যে মিল রয়েছে কেন নিয়ে আসা হলো সেটা আমরা এরপরে শেষ স্লাইডে দেখব। এরপরে যেটা আমরা বলছিলাম মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্যর যে প্রধান মিল রয়েছে,
বা কেন নিয়ে আসা হলো এবং এটা বুঝতে অনেকের অসুবিধা হয়, সেটা আমরা একদম চার্ট আকারে বুঝে নেব। আমাদের প্রথমে যেটা বুঝতে হবে, এই তিনটে একটা প্রভিশন সংবিধানে খুব গুরুত্বপূর্ণ। এটা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমে বুঝতে হবে সেটা হচ্ছে ভারতীয় একটা সংবিধান তৈরি হয়েছিল, যেটাকে আমরা সি হিসাবে উল্লেখ করছি, কনস্টিটিউশন। এখানে আমরা লিখলাম সি। এই কনস্টিটিউশন তৈরি হওয়ার পর এই কনস্টিটিউশনের যে প্রধান শক্তির উৎস, অর্থাৎ সংবিধানের যে প্রধান শক্তির উৎস, সেটা হচ্ছে জনগণ, অর্থাৎ পিপল। এটা আমরা এখানে পি বলে উল্লেখ করছি। সংবিধানে যে প্রভিশনগুলো রয়েছে সেগুলো যদি কোনোভাবে না মানা হয়, সেক্ষেত্রে সংবিধানের কেয়ারটেকার হিসাবে নিয়ে আসা হলো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। অর্থাৎ জুডিশিয়ারির কাছে গেলে তারা কিন্তু এই বিষয়ে নির্দেশ দেবে যে না, এটা পালন করতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম কনস্টিটিউশন তৈরি হলো, সংবিধান তৈরি হলো, এবং সংবিধানটাকে মানা হচ্ছে কি না সেটা দেখবে জুডিশিয়ারি, যেটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আমাদের ভারতবর্ষে রয়েছে। এবং এই কনস্টিটিউশনটা যে মানছে সেই বিষয়ে দায়িত্ব দেওয়া হলো সরকারকে, গভর্নমেন্ট, এখানে জি। এই কনসেপ্টটা আগে আমাদের বুঝে নিতে হবে। এরপর যদি আমরা দেখি যে মৌলিক অধিকার বিষয়টা কী এবং এর সঙ্গে কী সম্পর্কিত। মৌলিক অধিকার ব্যাপারটা বুঝতে হলে যেটা জানতে হবে, যখন সংবিধানটা তৈরি হলো দেখা গেল তখন সেই মুহূর্তে সরকারের যে ফান্ড রয়েছে সেটা হচ্ছে 100 টাকা। অবশ্যই এটা টাকার হিসাব নয়, এটা মধ্যে অনেক কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টিও রয়েছে। সেই সময় উল্লেখ করা হলো সংবিধানে যে এই মুহূর্তে যেহেতু সরকারের ফান্ড 100 টাকা রয়েছে, অর্থাৎ সেই সময় কৃষি নির্ভর অর্থনীতি ছিল, এই টাকা থেকে 30% ডিফেন্সে খরচা করতে হবে, এই টাকা থেকে 15% এডুকেশনে খরচা করতে হবে, এই টাকা থেকে 20% হেলথে খরচা করতে হবে। এইভাবে কিছু উল্লেখ করা হলো এবং এটা বলে দেওয়া হলো এটা ফান্ডামেন্টাল রাইট। অর্থাৎ কনস্টিটিউশনে উল্লেখ করা এই যে সমস্ত তথ্যগুলোকে গভর্নমেন্ট কিন্তু মানতে বাধ্য, জনগণকে এই সুবিধাটা দিতে। অর্থাৎ সমস্ত প্রপার্টির 15% এডুকেশনে, 30% ডিফেন্সে কিন্তু খরচা করতে বাধ্য। যদি এটা গভর্নমেন্ট না করে তখন এই জনগণ এই বিষয়ে জানাবে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি হিসাবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে। এরপর আমরা জানি 32 আর্টিকেল রয়েছে, 226 আর্টিকেল রয়েছে, সেই অনুযায়ী বিভিন্ন ধরনের রিট ইস্যু হবে, সেটা আলাদা ব্যাপার। অর্থাৎ আমরা বুঝতে পারলাম মৌলিক অধিকার মানে এমন কিছু অধিকার যেটা সংবিধান দিয়ে দিয়েছে জনগণকে, এবং যে দায়িত্বটা পালন করবে সরকার, গভর্নমেন্ট, যেহেতু আমাদের ডেমোক্রেসি, গণতন্ত্র, এইটা যদি পালন করতে সরকার ব্যর্থ হয় বা না করে, তখন জনগণ যাবে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির কাছে। জুডিশিয়ারি তখন সেই বিষয়ে নির্দেশ দেবে। যদিও আমরা জানি ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট আছে যেগুলো অ্যাবসোলুট ফান্ডামেন্টাল রাইট নয়, সেগুলো কিন্তু সবসময় যে নির্দেশ পাওয়া যায় তা নয়। সেটা ফান্ডামেন্টাল রাইটস যখন ডিটেলসে পড়া হবে তখন জানবো, কারণ আমরা জানি যে কিছু কিছু থাকে এসেন্সিয়াল এবং নন এসেন্সিয়াল ফান্ডামেন্টাল রাইটস বা অ্যাবসোলুট ফান্ডামেন্টাল রাইটস। যেমন আর্টিকেল 17 হচ্ছে আনটাচেবিলিটি, এটা কিন্তু অ্যাবসোলুট ফান্ডামেন্টাল রাইটস। কিন্তু অনেক কিছু আছে যেগুলো অ্যাবসোলুট নয়, তা সেখানে এক্সেপশন আছে। দেখা গেল যে সবাইকে সমান অধিকার পাবলিক চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে, কিন্তু রিজার্ভেশনের ব্যাপার আছে, এটা এক্সেপশন। যাই হোক, এটা আমি টাকা দিয়ে বোঝালাম, এটা অন্য কিছু হতে পারে। এরপরে আসি নির্দেশমূলক নীতি। কনস্টিটিউশন যখন লেখা হলো তখন দেখা গেল সেই সময় ভারতবর্ষের যে প্রপার্টি রয়েছে, ভারতবর্ষের যে সমস্ত অবস্থা রয়েছে, সেই অনুযায়ী এই কথাগুলো স্থির করে দেওয়া হয়েছিল যে 100 টাকার মধ্যে এত % এতে খরচা করতে হবে। কিন্তু সংবিধানে এটা উল্লেখ করা হলো যে বর্তমানে যেহেতু কৃষি নির্ভর অর্থনীতি ভারতের, সেহেতু পরবর্তী সময়ে এই ভারতের অর্থনীতি হয়তো শিল্প নির্ভর হবে বা উন্নত হবে, তখন কিন্তু এই যে পরিমাণটা, এডুকেশনের যে 15% ছিল সেটাকে বাড়িয়ে 30% করতে হবে। এটা হচ্ছে নির্দেশমূলক নীতিতে বলে দেওয়া হলো। নির্দেশমূলক নীতি আমরা পূর্বে আলোচনা করলাম, এটা জনগণ সরকারকে বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার যে কাজকর্ম, অর্থাৎ কল্যাণমূলক কাজকর্ম করতে আগ্রহ তৈরি করে। অর্থাৎ এই যে 15% ছিল সেটাকে 30% করতে হবে, এটা নির্দেশমূলক নীতিতে লেখা আছে। এটা যদি এই মুহূর্তে সরকার না করে, অর্থাৎ দেখা গেলো এই মুহূর্তে সরকার এটা 30% বাড়াচ্ছে না, কিন্তু জনগণ ভাবছে যে এই মুহূর্তে সরকারের যা ক্ষমতা তাতে 30% করা যেতে পারে। এই কথা যদি জনগণ সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে নিয়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। অর্থাৎ এই বিষয়ে কিন্তু আদালতের কাছে যাওয়া যাবে না। নির্দেশমূলক নীতি সরকার মানতেও পারে, নাও মানতে পারে। আমরা দেখেছি নির্দেশমূলক নীতি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে অনেক কিছু বর্তমানে ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। যেমন আমরা দেখেছি ওবিসি বা পঞ্চায়েতি রাজ যেটা, সেটা এসে গেছে। এছাড়া কুটির শিল্পের উন্নয়ন যেটা, সেটা হয়ে গেছে। এছাড়া আমরা দেখেছিলাম যে 42 নম্বর আর্টিকেলে ছিল যে বিভিন্ন যে মাতৃত্বকালীন ছুটি, এই সমস্ত বিষয়ে যে ব্যাপারটা ছিল সেটা এসে গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি নির্দেশমূলক নীতি মানে হচ্ছে এমন কিছু বিষয় যেটা সেই সময় যারা কনস্টিটিউশন তৈরি করেছিল তারা লিখে গেছে যে এইগুলো পরবর্তী ক্ষেত্রে যখন ভারতবর্ষের অবস্থা একটু ভালো হবে, ভারতবর্ষের উন্নয়ন ঘটবে, তখন কিন্তু এই বিষয়গুলো দিতে হবে।
যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়ে এই যে জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, সেখানে যাওয়া যাবে না। তবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে নির্দেশমূলক নীতি, সেই নির্দেশমূলক নীতিগুলো কিন্তু সরকারকে বিভিন্ন ধরনের কল্যাণমুখী কাজ করতে উদ্বুদ্ধ করে। এবং এই জন্যই একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে ওয়েলফেয়ার স্টেট বা ওয়েলফেয়ার স্টেটের কথা কোথায় উল্লেখ করা আছে, সেটা কিন্তু নির্দেশমূলক নীতিতে। অর্থাৎ ওই যে সেই সময় ভারতবর্ষের অবস্থা অনুযায়ী ওই অধিকারগুলো দেওয়া যায়নি, কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষের অবস্থা যেহেতু উন্নত হবে এবং সেই সমস্ত তথ্যগুলো বা সেই সমস্ত যে বিষয়গুলো যদি আনা যায় জনগণের কাছে, তাহলে জনগণের কাছে এটা একটা কল্যাণমূলক স্টেট বা রাজ্য হয়ে উঠবে। রাজ্য বলতে এখানে অবশ্যই স্টেট মানে এখানে দেশের কথা বলা হচ্ছে, পলিটির ক্ষেত্রে স্টেট মানে মনে রাখতে হবে দেশ। যাই হোক, অর্থাৎ নির্দেশমূলক নীতি যদি না সরকার এটা করে সেক্ষেত্রে এর বিরুদ্ধে কিন্তু আদালতে যাওয়া যাবে না। এরপরে আসছে মৌলিক কর্তব্য। ব্যাপারটা কি? এই যে সরকার জনগণকে নির্দেশমূলক নীতির মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, মৌলিক অধিকার দিচ্ছে, যেটা সংবিধানে উল্লেখ করা আছে, তাহলে এই জনগণেরও কিন্তু কিছু দায়িত্ব থাকবে এই যে সরকার, কনস্টিটিউশন বা ভারতবর্ষের প্রতি। সেটা হচ্ছে মৌলিক দায়িত্ব। অর্থাৎ যেহেতু এত মৌলিক অধিকার দেওয়া হচ্ছে, নির্দেশমূলক দেওয়া হচ্ছে, তাহলে জনগণ কী করবে? সরকারের প্রতি, সংবিধানের প্রতি এবং জুডিশিয়ারির প্রতি, অর্থাৎ গোটা ইন্ডিয়ার প্রতি একটা দায়িত্ব থাকবে। সেই দায়িত্বগুলো কি? এই যে সংবিধান যে এত কিছু দায়িত্ব দিয়ে গেল, এত কিছু অধিকার দিয়ে গেল, তাকে মান্যতা দেওয়া। এই ভারতবর্ষের যে অখণ্ডতা, সেটাকে মান্যতা দেওয়া। ভারতবর্ষ স্বাধীনতা লাভের জন্য যে মহান বিপ্লবীগণ তাদের জীবন ত্যাগ করলেন, সেই সমস্ত মহান বিপ্লবী মহাপুরুষদের সম্মান দেওয়া, ভারতবর্ষের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সম্মান দেওয়া, এই সমস্ত বিষয় কিন্তু জনগণের দায়িত্ব। অর্থাৎ এগুলো জনগণ দেখাবে সংবিধানের প্রতি, দেশের প্রতি, সরকারের প্রতি এবং যে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি রয়েছে তার প্রতি। অর্থাৎ আমরা সহজভাবে বুঝলাম, মৌলিক অধিকার হচ্ছে সেই সমস্ত বিষয় যেটা সংবিধান তৈরির সময় ভারতবর্ষের যে অবস্থা সেই অনুযায়ী কিছু কিছু বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছিল। সেই বিষয়গুলো জনগণকে সরকার দিতে বাধ্য। যদি না দেওয়া হয় সেক্ষেত্রে জনগণ সরাসরি জুডিশিয়ারিকে যেতে পারে এবং জুডিশিয়ারি এই বিষয়ে নির্দেশ দেবে। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট আছে, সেগুলো অ্যাবসোলিউট ফান্ডামেন্টাল রাইট এবং কিছু কিছু অ্যাবসোলিউট নয়। নির্দেশমূলক নীতি হচ্ছে মৌলিক অধিকারের মতনই, কিন্তু এই বিষয়ে মনে রাখতে হবে নির্দেশমূলক নীতি মানে হচ্ছে কিছু নীতি সেই সময় সংবিধানে উল্লেখ করা হয়েছিল, যে সময় সংবিধান প্রণেতারা মনে করেছিল বর্তমানে কিন্তু এই বিষয়গুলো জনগণকে দেওয়া যাবে না, কিন্তু পরবর্তী সময়ে ভারতবর্ষের অবস্থা যেহেতু উন্নতি হবে, সেই সময় এই সমস্ত বিষয়গুলো জনগণকে কাছে আনতে হবে। তার মধ্যে কিছু কিছু বর্তমানে ইমপ্লিমেন্টেড হয়ে গেছে আমরা জানি, যেমন মাতৃত্বকালীন ছুটি বা পঞ্চায়েতি রাজ, বিভিন্ন ধরনের রিজার্ভেশন সংরক্ষণ, এছাড়া কুটির শিল্পের উন্নয়ন, এই বিষয়গুলো হয়েছে। আর মৌলিক কর্তব্য হচ্ছে জনগণ দেখাবে সরকারের প্রতি, দেশের প্রতি, ভারতীয় সংবিধানের প্রতি, ভারতীয় যে বিচার ব্যবস্থা তার প্রতি, অর্থাৎ ভারতীয় অখণ্ডতার প্রতি। এটা হচ্ছে মৌলিক কর্তব্য। যাই হোক, আজকে এই পুরো বিষয়টা আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।